ইরান, আরব আমিরাত, ইউএই থেকে কুয়েত, কাতার এদের আমেরিকান বেজ ক্যাম্পগুলোতে আক্রমণ করেছিল, কিন্তু এইবার প্রথম আরব আমিরাতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তাদের দুটো তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ করেছে মিসাইল এবং বেশ কিছু ক্রু আহত হয়েছে। সেই সঙ্গে কুয়েতেরও তেলবাহী ট্যাঙ্কারে ইরান হামলা করেছে। এই যে ইরান এখন নতুন করে এই মধ্যপ্রাচ্যের, এখন আর আমেরিকান বেজ না, ইরান বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলের যে ট্যাঙ্কার বা তেলের যে জায়গাগুলো স্থাপনা সেগুলোতে হামলা শুরু করেছে, তাতে করে আপনার কি মনে হয় যে ইরান এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক আরো তিক্ত থেকে তিক্ত হতে যাচ্ছে? ইরানের তো এক ধরনের আছে, এক ধরনের অ্যাবিলিটি আছে, টেকনোলজিক্যাল অ্যাবিলিটি আছে, কোত্থেকে কিভাবে তারা কোথায় মারলে কারা ক্ষতিগ্রস্ত হবে, কোথায় ঘাটতি, এগুলো আছে। ফলে তারাও তো এগুলা সম্পর্কে নিজেদের হয়তো ভিতরের লোক আছে কিছু কিছু বিভিন্ন দেশে, তারাও বুঝতে পারছে যে আরব দেশগুলা, এই আরেকটা খবর তো বেরিয়েছে, এই নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে যে আরব দেশগুলা বিশেষ করে সৌদি আরবের প্রিন্স ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রচন্ড কঠোর নীতি নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বলেছিলেন। তেলের দাম প্রায় 10% বেড়ে গেছে শুধু একদিনের ব্যবধানে এই আক্রমণের কারণে। তো সেই জায়গায় আমেরিকা এরকম করে আবার অর্থনৈতিক ঝুঁকি হচ্ছে এবং সামনে মধ্যবর্তী নির্বাচন, সবকিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করার পরে আবার নতুন করে এমন ঝুঁকি নিতে গেলেন কেন? উনি কি এগুলো সম্পর্কে জানেন না? এবং আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবারও কথা রয়েছে। তো স্বাভাবিকভাবে এখন কিন্তু ইরান যেভাবে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, এখন স্বাভাবিকভাবে তারাও সিভিলিয়ান কিছু করছে, আলটিমেটলি তারাও বুঝাচ্ছে যে দিস ইজ নট গোয়িং টু অনলি কনফাইন্ড উইথ অল দোজ মিলিটারি ইনস্টলেশন। ইরান, আরব আমিরাত, ইউএই থেকে কুয়েত, কাতার এদের আমেরিকান বেজ ক্যাম্পগুলোতে আক্রমণ করেছিল, কিন্তু এইবার প্রথম আরব আমিরাতের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তাদের দুটো তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ করেছে মিসাইল এবং বেশ কিছু ক্রু আহত হয়েছে। সেই সঙ্গে কুয়েতেরও তেলবাহী ট্যাঙ্কারে ইরান হামলা করেছে। এই যে ইরান এখন নতুন করে এই মধ্যপ্রাচ্যের, এখন আর আমেরিকান বেজ না, ইরান বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেলের যে ট্যাঙ্কার বা তেলের যে জায়গাগুলো স্থাপনা সেগুলোতে হামলা শুরু করেছে, তাতে করে আপনার কি মনে হয় যে ইরান এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক আরো তিক্ত থেকে তিক্ত হতে যাচ্ছে? এটা তো খুবই স্বাভাবিক আসলে, যে এখন তো আরো খুবই খারাপ ওয়ার্স সিচুয়েশন হচ্ছে যেটা। আর যে কান্ট্রিগুলো বললেন, এই কান্ট্রিগুলো তো অ্যাকচুয়ালি অ্যালাইং উইথ দেয়ার প্রিডিটরস, যেটা ইউনাইটেড স্টেটসের সাথে, ইসরায়েলের সাথে, কুয়েত বলেন বা আপনার বাহরাইন বলেন বা আপনার কি বলে যে ইউএই বলেন, কাতার বলেন। তো স্বাভাবিকভাবে এখন কিন্তু দে আর বিং সো প্রেসড, ইরান যেভাবে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, এখন স্বাভাবিকভাবে তারাও সিভিলিয়ান কিছু করছে, আলটিমেটলি তারাও বুঝাচ্ছে যে দিস ইজ নট গোয়িং টু অনলি কনফাইন্ড উইথ অল দোজ মিলিটারি ইনস্টলেশন। সো এবং অনেক সময় দেখা যায় প্রিসাইজ স্ট্রাইক করতে গিয়ে কিছু কিন্তু অন্যদিকেও চলে যায়। সো দ্যাটস হোয়াট ইজ হ্যাপেনিং। এতে হচ্ছে কি, আপনার মিডল ইস্টের সিচুয়েশনটা কিন্তু আরো ক্রিটিক্যাল হচ্ছে। স্বাভাবিকভাবে কিন্তু এখন রিয়াকশন হবে, কিন্তু এবং ইসরায়েল কিন্তু এটা ইসরায়েল চায় যে এটাকে এক্সপান্ড করে, যাতে করে তারা এটাকে আরো সুন্দর প্যাকেজ দিয়ে কিন্তু ন্যারেটিভ দিয়ে করতে পারে। মাঝখানে বলা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্পকে অ্যাসাসিনেট করবে ইরান, হোনোস, এবং এই ধরনের কিন্তু আমরা জানি নেগেটিভ গুলাতে দিয়ে কিন্তু অন্যভাবে করে ষড়যন্ত্রটা আমরা যেটা বুঝি আর কি। এখন মানুষ তো রিড বিটুইন দ্য লাইন। সো দিস ইজ অল কামিং সো আমার কাছে মনে হয় না যে এটা ইজ গোয়িং টু স্টে লাইক দিস, ইভেনচুয়ালি ফুল এক্সকালেশন যেটা। আর যেটা আমরা যেটা বলি সিজ ফায়ার, ব্লকেড, এগুলো বলি, এগুলো কিন্তু আমার কাছে কিন্তু কিছুটা আমার আর্মির ট্রেনিং আছে আর কি, প্রিভিয়াস। এগুলোকে রিট্রিট বলা হয়। রিট্রিট মানে হচ্ছে রিএনার্জাইজ করার জন্য কিছুটা সময় জ্ঞাপন করে। এবং আমরা জানি এদের তো ইন্টেলিজেন্স সাংঘাতিক, আমেরিকান ইন্টেলিজেন্স, ইসরায়েলের ইন্টেলিজেন্স, তখন কিন্তু তারা পজিশন করে। আমি সবসময় বলে আসছি, কিন্তু আমি কিন্তু কোনো অনেস্ট দেখি না যে এখানে ইনিশিয়েটিভ যে তারা কিন্তু যুদ্ধ করবে। আপনি দেখুন, আমি শিক্ষা এডুকেশন লাইনে আছি, এখন বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে আপনার এনরোলমেন্ট কমে যাচ্ছে বিকজ অফ টিউশন ফিস। নিউ জার্সি একটা ইউনিভার্সিটি, আমি নাম বলবো না, আজকে আমি শুনলাম 14%, যেখানে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, কমোডিটি প্রাইস বেড়ে যাচ্ছে, 14% অল স্টাফ, এমপ্লয়িজ, প্রফেসরস এন্ড অল স্টাফ, ইনভেস্টার স্টাফ স্যালারি কমাচ্ছে। This is what is the situation now is happening. অর্থাৎ we are paying the price, the civilian এবং সাধারণ মানুষ যারা, because of this nonsense. সেটি তো আপনি আমেরিকার কথাই বলছেন ঘুরে ফিরে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মধ্যপ্রাচ্যের ব্যাপারে। সেখানে বাংলাদেশের বড় একটা সংখ্যক শ্রমিক কাজ করে, আর এইভাবে যদি ইরান আক্রমণ করতে থাকে মধ্যপ্রাচ্যে, তাহলে তো মধ্যপ্রাচ্যের শ্রমবাজার খুব অস্থির হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার ইকোনমি আপনি দেখুন, এই যে ইউএই যদি আপনি কথাই ধরেন, আপনি ইউএই যে ট্যুরিজম
যে একটা সেক্টর ছিল, এয়ার ইন্ডাস্ট্রি যে একটা সেক্টর ছিল, আপনি এগুলো কিছুদিন পরে দেখবেন তো স্ট্যাটিস্টিক্স কোথায় গিয়েছে। বাট এটা কিন্তু শুধু ইউএই তে থাকবে না, এটা তো সারা ওয়ার্ল্ডের এখন ইকোনমিটা তো গ্লোবালাইজড ইকোনমি। একটা কোনো কিছু তো হওয়া মানেই হচ্ছে তো আপনার ইজ গোয়িং টু অ্যাকচুয়ালি হার্ট অল দ্য হাউস হোল্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং মিডল ইস্ট ইজ এ স্ট্র্যাটেজিক লোকেশন ফর দ্য হোল ওয়ার্ল্ড, বিকজ আপনি দেখুন অয়েল বলেন বা অন্যান্য যে তাদের যে রিসোর্সেস গুলো আছে, এগুলো তো আসলে ইট কন্ট্রিবিউটস টু দ্য ওয়ার্ল্ড ইকোনমি, গ্লোবাল ইকোনমি। তো আপনি স্বাভাবিকভাবে কিন্তু তাদের এফেক্টও মানি। এবং আমি কোনো নিয়ার কোনো ইয়ে দেখছি না, সলিউশন বা ইনিশিয়েটিভ দেখছি না যে ইট ইজ গোয়িং টু বি কন্টেইন ভেরি সুন। এবং দিনের পর দিন বেড়ে যাবে। যে একটু আগে তো বললেন যে $87 লাগছে, যেখানে $45 আমরা কিন্তু একটা ট্যাঙ্ক ভরতাম একটা গাড়ির আর কি। সো দিস ইজ মিডল ইস্ট, আমেরিকা, এভরিওয়্যার। এবং মিডল ইস্টের সিচুয়েশনটা তো ভয়াবহ, কারণ তারা তো, আমরা ধরেন এখন এখানে ঘুমাতে পারি, আমাদের একদিকে আটলান্টিক ওশান, একদিকে প্যাসিফিক ওশান, একদিকে কানাডা, একদিকে সাউথ আমেরিকা, আমরা তো ওই ধরনের, ওরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু সিরিয়াস মেন্টাল হেলথ ক্রাইসিস পুরো মিডল ইস্টে। ইসরায়েলি অবস্থা তো বুঝেন বা ইরানের অবস্থা বুঝেন, পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রিজ গুলো। একটু আগে আপনি বললেন এখন তো মিলিটারি ইনস্টলেশন না, এখন সিভিলিয়ান ইনস্টলেশনে কিন্তু অ্যাটাক হচ্ছে। সো হোয়ার আর উই গোয়িং উইথ দিস থিংস? একটা দিনের প্রোডাক্টিভিটি লস মানে কিন্তু বিরাট। এখন কত মাস হলো, তো এই প্রোডাক্টিভিটি তো ওয়ার্ল্ডের জিডিপি জিএনপি গুলোকে তো এফেক্ট করছে আলটিমেটলি। শুধু যে রিজিয়ন, কিন্তু আমি রিজিয়নকে দেখি না, কারণ এখন পৃথিবীতে সবকিছু গ্লোবালাইজড, এভরিথিং সো মাচ। সো ওয়ান এরিয়া ইজ এফেক্টেড, it has profound effect and impact on other areas of the world. আচ্ছা, তো মিডল ইস্টের এখন আমি যে আপনি বললেন যে ইউএই বলেন বা কাতার বলেন বা কুয়েত বলেন, যে এদের উপর যে এখন অ্যাটাক হচ্ছে ইরান, এটা আনএক্সপেক্টেড না, এটা আলটিমেটলি কিন্তু হবে। এবং এতে করে কিন্তু আরো মিডল ইস্টটা কিন্তু জ্বলবে আগুনের মধ্যে, এবং যেটা হচ্ছে অলরেডি আর কি। সো হোয়ার ইজ দ্য পিস প্ল্যান? নো আচ্ছা। পিস প্ল্যান। এখানে একমাত্র যেটা করতে পারতো, মাহমুদুল্লাহ ভাই বললেন পাকিস্তানের রোলটাও তো আসলে আমরা জানতাম যে এটা আসলে কতটুকু ইয়ে হবে, তারাও তাদের ইন্টারেস্ট দেখবে। এখানে তো আর কোনো কান্ট্রি আসছে না, যে এখানে কিন্তু স্ট্রং রোল প্লে করতে পারতো ওই যে কান্ট্রিগুলো বললাম, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইটালি, কিন্তু তারাও চুপ করে বসে আছেন। কিন্তু কারণ তারা আবার কিন্তু অন্য ফ্রন্টে কিন্তু তারা আবার দুশ্চিন্তাগ্রস্ত যে ইউক্রেনের যে রাশিয়ার ইয়েটা। সো দ্য হোল ওয়ার্ল্ড, আমার কাছে মনে হয় যে এখন আমরা এমন একটা নিঃস্ফুরঙ্গের মধ্যে আছি, যে কোনো মধ্যে এটা কিন্তু বিস্ফোরণ সিরিয়াস আকারে হবে, যেটা বলা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে। না, আর বাকি আসলে কি আছে সেটা জানি না, যেভাবে প্রতিনিয়তই আক্রমণ হচ্ছে। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাই, যেটি হচ্ছে মাতবর ভাই কিছু খরচের কথা বলছেন বা ইকোনমিক্সের কথা বলছেন। আমরা জানি যে আমেরিকার ইনফ্লেশন আফটার কোভিডের পরে প্রায় 4 পয়েন্ট উপরে চলে গিয়েছে এই গত কোয়ার্টারে, এবং আপনি এটাও জানেন তেলের দাম প্রায় 10% বেড়ে গেছে শুধু একদিনের ব্যবধানে এই আক্রমণের কারণে। তো সেই জায়গায় আমেরিকা এরকম করে আবার অর্থনৈতিক ঝুঁকি হচ্ছে, এবং সামনে মধ্যবর্তী নির্বাচন, সবকিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প চুক্তি করার পরে আবার নতুন করে এমন ঝুঁকি নিতে গেলেন কেন? উনি কি এগুলো সম্পর্কে জানেন না? এবং আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবারও কথা রয়েছে। আমরা ভাষণ শোনার অপেক্ষা রাখবো, নিশ্চয়ই তিনি তার বক্তব্য ব্যাখ্যা করবেন। এক, মধ্যবর্তী নির্বাচন আসছে, জাতি যারা জনগণ সাফার করছে তাদেরকে তিনি বোঝাতে চাইবেন নিশ্চয়ই কি কারণে তারা স্টেপ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের তো বক্তব্য হচ্ছে যে ইরান যুদ্ধবিরতি ভঙ্গ করেছে, হরমুজ প্রণালীতে একটা জাহাজের উপর আক্রমণ করে, তারপর যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা করেছে। আমার আরেকটা ধারণার কথা মনে হচ্ছে, যা হলো এই যে সব ঘটনা ইত্যাদি দেখে ইরানের নিউ ইয়র্ক টাইমস ও অন্যান্য পত্রপত্রিকা লিখছে আহমেদিনেজাদ একজন কট্টর ইসরায়েল বিরোধী প্রেসিডেন্ট ছিলেন ইরানে, তাকে এরা রিক্রুট করে ফেলেছিল, কনভিন্স করেছে, হাঙ্গেরির এক ইউনিভার্সিটিতে ফলস দাওয়াত করে নিয়ে তার সাথে ইসরায়েলি এজেন্টরা কথাবার্তা বলেছে ইত্যাদি। এই একটা। 2 নম্বর হচ্ছে এটা একটা তথ্য। আরেকটা তথ্য কয়েকদিন আগে আপনারা দেখেছেন, যুক্তরাষ্ট্রই আতঙ্কিত হয়ে গেছিল, মানে আমি বলছি পত্রিকায় যেভাবে এসছে নিউজে, সেটা যে ওদের যে গালিবাফ ইরানিয়ান পার্লামেন্টের স্পিকার এবং তাদের ফরেন মিনিস্টার, এই দুজন যে পাকিস্তানে গিয়েছিলেন, তাদের উপরে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলা একটা প্ল্যান নাকি করছিল বলে যুক্তরাষ্ট্র আশঙ্কা করেছিল। মানে যখন তারা পাকিস্তানে গেছেন কথা বলার জন্য, যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিড এবং এদের ভাইস প্রেসিডেন্ট যে আলোচনা, এদের
মানে নেতৃত্ব দিয়েছেন। সেই আলোচনায় ইরানের প্রধান নেগোসিয়েটরকে হত্যা করার জন্য ইসরায়েল প্ল্যান করে ফেলেছিল বলে এদের ধারণা, এরা আশঙ্কা করছিল। তো এই সমস্ত শুনে টুনে এই রিপোর্ট এগুলা সব ইয়ে হতে পারে, মানে যেটা আমি বলি মিসলিড করার জন্য, মিসইনফর্ম করার জন্য এই সমস্ত তথ্য তথাকথিত তথ্য বাজারে নামতে পারে। কিন্তু এগুলাতে হচ্ছেটা কি, ইরান ভাবছে যে ওভারঅল এট দি এন্ড অফ দি ডে যুদ্ধবিরতি শান্তি চুক্তি কোনো দিকেই সম্ভবত জানবে না। আমরা এটা করি কি, আমাদের চিফ নেগোসিয়েটরকে যদি হত্যা করার কথা প্ল্যান করা হয়ে থাকে, কখন কি হয় আমাদের ওনাদের মানে তাদের চিফ লিডারকে হত্যা করা হয়েছে একদিনে তাদের দেশে। এখন মোল্লাতন্ত্রের আমি ব্যক্তিগত বিরোধী, বাংলাদেশে হোক পৃথিবীর যে দেশ হোক ইরানে, সেটা এক কথা। কিন্তু একটা দেশের নেতৃত্বকে অন্যরা যে হত্যা করে ফেলবে, এইটা কোন দেশের আইন নেই, ব্যাপারটা বলছেন। আমি তো মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নীতি ধরার মাতবর সাহেব বা আমি সমালোচনা করতে পারি, কিন্তু আমরা কেউ কি বলবো ওনাকে যে আরেকজন মেরে আসুক? মোটেই না। তাদের পলিসি মানে প্যালেস্টাইনদের বিরুদ্ধে, গাজার লোকদের বিরুদ্ধে, সব বিরুদ্ধে, দখলদার ইত্যাদি অনেক কথা বলা যায়। বাট আমরা তো এই ধরনের কাণ্ড বিশ্বাস করবো না। বলে যে তাদের মানে ট্রাস্ট ডেফিসিট, সম্ভবত আরেকটা কারণ হচ্ছে ট্রাস্ট ডেফিসিট, যে তারা বিশ্বাস করতে পারছে না যে সত্যি এরা আলোচনার দ্বারা যুদ্ধবিরতি দিয়ে তাদের মানে একটা সময় নিশ্চয় রিপ্লেনিশ করার জন্য, আবার নিজেদেরকে মজবুত করার জন্য, নাকি ঘটনাটাকে তারা তাদের মতো করে। দেখুন, এই ইসরায়েল এবং অন্যান্য দেশের ঘাঁটিগুলোতে যে আক্রমণ করছে, ইসরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, এখন আস্তে আস্তে এদের ভুল হবে, রং জায়গায় যে বোমা পড়তে পারে, মিসাইল পড়তে পারে, কিন্তু আক্রমণ করছে। এদের তো দেখা যাচ্ছে যে, আমি তো বিস্মিত হয়ে গেছি, ইরানেরও তো এক ধরনের মানে ইয়ে আছে, এক ধরনের অ্যাবিলিটি আছে, টেকনোলজিক্যাল অ্যাবিলিটি আছে। কোত্থেকে কিভাবে তারা কোথায় মারলে কারা ক্ষতিগ্রস্ত হবে, কোথায় ঘাটতি, এগুলো আছে। ফলে তারাও তো এগুলা সম্পর্কে নিজেদের হয়তো ভিতরের লোক আছে কিছু কিছু বিভিন্ন দেশে, তারাও বুঝতে পারছে যে আরব দেশগুলা, এই আরেকটা খবর তো বেরিয়েছে, এই নিউ ইয়র্ক টাইমসে বেরিয়েছে, যে আরব দেশগুলা বিশেষ করে সৌদি আরবের প্রিন্স ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রচন্ড কঠোর নীতি নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে বলেছিলেন। পরবর্তীতে যখন আক্রমণ ইত্যাদি শুরু হয়ে গেছিল, তখন তিনি আবার যুদ্ধবিরতির পক্ষে বলেছেন। এখন সেই যুদ্ধবিরতির পক্ষে বলেছেন, সেইটাই বা ওরা বিশ্বাস করবে কিনা? আগের অংশ তারা বিশ্বাস করতে পারে যে তাদের বিরুদ্ধে, তাদেরকে আক্রমণ করার জন্য বলেছে, এই অংশ তারা বিশ্বাস করতে পারে। কিন্তু পরে ঘটনার ধারায় তারা মানে ইনি আবার যুদ্ধবিরতির পক্ষে গেছেন, এই অংশ সে বিশ্বাস নাও করতে পারে। ফলে প্রচন্ড ট্রাস্ট ডেফিসিটের মধ্যে তারা এখন যে সমস্ত পাল্টা আক্রমণ করছে, এটা দুঃখজনক। এটার মধ্যে কোনো অসাধারণ মানে পৃথিবীতে কমিটি অফ এল্ডার্স, একসময় লিডার্স অফ এল্ডার্স, অসাধারণ ব্যক্তিরা কিছু ছিলেন, তারা কিছু উদ্যোগ নিচ্ছিলেন, নেওয়ার চেষ্টা করছিলেন, সেরকম আর সারা ওয়ার্ল্ডে এখন আমরা সেটাও নেই, নাথিং।